সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, এছাড়াও যারা আরো ভিউয়ার আছেন, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ মাসুদুর রহমান খান, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। আমার আজকের ক্লাস অষ্টম শ্রেণীর পড়ানোর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ যে অধ্যায়টি পড়াবো সেটি 10ম অধ্যায়। এটা হলো বাংলাদেশের সামাজিক সমস্যা। আমরা জানি বাংলাদেশে অনেক ধরনের সামাজিক সমস্যা আছে, সমস্যার কোনো শেষ নাই। এর মধ্যে একটা অন্যতম প্রধান হলো কিশোর অপরাধ। কিশোর অপরাধ, এখানে দুটা শব্দ। কিশোর অপরাধ এখানে মূলত দুটি শব্দ, কিশোর আর অপরাধ। এখন আমরা প্রথমেই দেখব কিশোর বলতে কাদের বোঝায়। বাংলাদেশে সাধারণত 17 বছর বয়স পর্যন্ত কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। আর শ্রীলঙ্কা, থাইল্যান্ড 18 পর্যন্ত কিশোর অপরাধ। আবার জাপানে এটার বয়স 20 বছর পর্যন্ত। আর অপরাধ বলতে কি বোঝায়? অপরাধ হলো এমন একটা অবস্থা যে অবস্থায় মানুষজন সামাজিক রীতি নীতি, আইন কানুন, নিয়ম নীতি ভঙ্গ করে। এটাকে বলা হয় অপরাধ। যেটা সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ, সাধারণত ওইগুলাই অপরাধ বলে গণ্য করা হয়। যেমন আইন ভাঙা, তারপরে চুরি করা, এইসবই হলো অপরাধ। তাহলে কিশোর অপরাধ বলতে কি বোঝায়? কিশোর অপরাধ বলতে বোঝায় এই কিশোরদের দ্বারা সংগঠিত যেসব অপরাধ আছে ওইগুলাকে বলা হয়। কিশোরদের দ্বারা যেসব অপরাধ সংগঠিত হয় সাধারণত তাদেরকেই বলা হয় কিশোর অপরাধ। এখন আমরা দেখব বাংলাদেশে কোন ধরনের কি কিশোর অপরাধ সংগঠিত হয় একটা চার্টের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত চুরি, খুন, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, নকল করা, পকেট মারা, বিনা টিকিটে ভ্রমণ করা, নারী নির্যাতন করা, বোমাবাজি করা, ভাঙচুর করা, এসিড নিক্ষেপ করা, অশুভ ছবি দেখা, মাদক গ্রহণ করা, এছাড়াও আছে নারীদের সাথে খারাপ আচরণ করা, টিজিং করা। এগুলাই সাধারণত বাংলাদেশে কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। এই অপরাধগুলাই সাধারণত বাংলাদেশের শিশু কিশোররা বেশি করে থাকে। ওই প্রায় বাচ্চারাই চুরি, জুয়া খেলা, স্কুল পালানো এগুলা কৌতূহল কিংবা মনে ক্ষোভের বসে করে ফেলে। আবার বিনা টিকিটে ভ্রমণ, এটা একটা বাচ্চাদের শখের মতো করে, কিন্তু এটা উচিত না। যেমন আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যদি পরীক্ষায় নকল করে, তবে এটা অপরাধ, এটা একটা বড় অপরাধ। এই ধরনের অপরাধ থেকে বিরত থাকাই প্রত্যেকটা মানুষের উচিত। আর বাড়ি থেকে পালানো একটা কিশোর অপরাধ। তাহলে বন্ধুরা দেখলে তো বাংলাদেশে কোন কোন ধরনের কিশোর অপরাধ সংগঠিত হয়। এখন নিশ্চয়ই তোমরা কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে কিশোর অপরাধ বাংলাদেশে কোন ধরনের কিশোর অপরাধ সংগঠিত হয়।
এই পর্যায়ে আমরা দেখব কিশোর অপরাধ কেন সংগঠিত হয় বাংলাদেশে। সাধারণত বিভিন্ন কারণেই কিশোর অপরাধ সংগঠিত হয়ে থাকে। এর মাঝে প্রধান হলো দারিদ্রতা, আরো অন্যান্য কারণ আছে যেসব কারণে কিশোর অপরাধ সংগঠিত হয়। এখন আমরা একটা চার্টের মাধ্যমে আবার দেখব কি কি কারণে বাংলাদেশে কিশোর অপরাধ সংগঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা চার্ট দেখতে পাচ্ছ যেখানে কিশোর অপরাধের কারণগুলা বলা আছে। আমরা চার্ট দেখে দেখে এই কারণগুলো একটু বিশ্লেষণ করব। প্রথমেই দেখো দারিদ্রতা কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ। সাধারণত দারিদ্রতার কারণে অনেক কিশোররাই বাচ্চারাই তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ পায় না। যখন সমাজে দেখবে তার স্কুলে সমাজে তার দুটা ভালো বন্ধু ভালো করে চলছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু সে যখন এই অভাবের কারণে এইসব প্রযুক্তি ব্যবহার করতে না পারে তখনই সে অপরাধের দিকে ঝুঁকে পড়ে। এই জন্যই দারিদ্রতাকে বলা হয় সমস্ত অপরাধের জননী। তারপরে আছে পরিবারের অশান্তি। বাবা মার মাঝে যদি মিল না থাকে এই ক্ষেত্রে সন্তানরা একটা অশান্তিকর পরিবেশে বেড়ে ওঠে, যেটা তার বেড়ে ওঠাতে একটা ভীষণ প্রভাব ফেলে, বাজেভাবেই প্রভাব ফেলে। এটা তার মন মানসিকতা নষ্ট করে দেয়। সে তখন আর ভালো মন্দ বিচার করতে পারে না, সে ধীরে ধীরে অন্যায় কাজের দিকে ঝুঁকে পড়ে। মা বাবার অকাল মৃত্যু। কোনো সংসারে যদি মা কিংবা বাবা অকালেই মারা যান তাহলে এই সংসারের সন্তানগুলো অসহায় হয়ে পড়ে। তখন ওরা বুঝতে পারে না আসলে এই কি করবে কি না করবে। এই মা কিংবা বাবার স্নেহের অভাবে ওরা অপরাধের দিকে, নেশার দিকে ঝুঁকে পড়ে। বিবাহ বিচ্ছেদ। যদি কোনো মা বাবার ভিতর বিবাহ বিচ্ছেদ ঘটে, ওই সন্তানও তার স্বাভাবিক বেড়ে ওঠা আর হয় না। এই মা বাবা দুজনের মাঝে বিচ্ছেদের ফলে সে একটা হীনমন্যতায় ভুগে, যার দরুন সে অপরাধী হয়ে ওঠে। আরো আছে পারিবারিক অবহেলা। পরিবারে যদি সন্তানকে অবহেলা করে, তাকে গুরুত্ব না দেয়, এই ক্ষেত্রে সন্তান অপরাধী হওয়ার ঝুঁকি বেশি থাকে। আবার আছে অসচেতনতা। মা বাবা যদি অসচেতন থাকে, ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এসব খবর না রাখে, তাহলে তার অপরাধের দিকে ঝুঁকি হয়, অপরাধ প্রবণতার দিকে সে ধীরে ধীরে এগিয়ে যায়। এটা বাংলাদেশের কিশোর অপরাধের আরেকটা প্রধান কারণ। আরেকটা কারণ হলো চিত্ত বিনোদনের অভাব। বিনোদন প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, এটা মৌলিক চাহিদার মাঝেই পড়ে। বিনোদন, সুস্থ বিনোদনের যদি আকাল হয় তখনই মানুষজন তার মনের খোরাকের জন্য অপরাধমূলক কাজের দিকে ধাবিত হয়। যেমন খেলাধুলার মাঠ যদি না থাকে তাহলেই পোলাপান, এই কিশোররা সচরাচর জুয়া খেলা, চুরি এইগুলার দিকে ধাবিত হয়। তবে শহরাঞ্চলে একটা সমস্যা আছে, বস্তি সমস্যা। এটা একটা অপরাধের অন্যতম বড় কারণ। শহরাঞ্চলে বস্তি অপরাধের মূল কেন্দ্র। এখানে একটা গিঞ্জিময় পরিবেশে অসংখ্য মানুষ একসাথে বেড়ে উঠে। একটা পরিবারে দেখা গেল 10 জন সদস্য আছে, একটা ছোট্ট ঘর, এটার ভিতরেই সবাই থাকে। এখানে কোনো আড়াল থাকে না, কোনো গোপন থাকে না, একজন আর একজনের সাথে যে যতটুকু দূরত্ব থাকার দরকার থাকে না। আর ওইখানে নানা রকম অপরাধ কর্ম সংগঠিত হয়। সাধারণত বস্তির বাচ্চারা চুরি, ডাকাতি, টিকিট ছাড়া ভ্রমণ ওরাই বেশি করে থাকে। তারপরে আছে শিশু শ্রম। অল্প বয়সের বাচ্চা যদি টাকা ইনকামের দিকে ঝুঁকে পড়ে, তখন তার হাতে টাকা আসে, এই টাকা দিয়ে সে তখন নেশার দ্রব্য কিনে কিংবা আরো কোনো প্রযুক্তিগত যে অপরাধ আছে ওইগুলোর দিকে ধাবিত হয়। শারীরিক মানসিক ত্রুটি। শারীরিক মানসিক ত্রুটির কারণে কোনো সন্তান সমাজে যদি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে চায় তবুও পারে না। সমাজের অন্যান্য যারা আছে তারা একটু বাজে দৃষ্টিতে দেখে,
তারা একটু অন্যভাবে দেখে, তখন তার মনে একটা হীনমন্যতার জন্ম হয়, সৃষ্টি হয়। আর এই হীনমন্যতাই তাকে অপরাধের দিকে ধাবিত করে। মা বাবার কর্মস্থল পরিবর্তন কিশোর অপরাধের আরেকটা কারণ। যে সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী যারা আছেন, তারা যদি ঘন ঘন কর্মস্থল পরিবর্তন করেন, এই বাচ্চারা নতুন পরিবেশে গিয়ে খাপ খাওয়াতে পারে না, পুরাতন বন্ধু বান্ধব ছেড়ে আবার নতুন বন্ধু বান্ধবের সাথে মিশতে পারে না, তাদের মনে একটা হীনমন্যতা সৃষ্টি হয়। এই অবস্থার পরেও তারা অপরাধের দিকে ধাবিত হয়। সঙ্গ দোষ। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা জলে ভাসে। খারাপ সঙ্গীর সাথে মিশলে পরেই মানুষ খারাপ হয়ে যায়। এটা মা বাবার প্রধান দায়িত্ব, যেন সে কোনো ভালো মানুষের সাথে মিশে, সে যেন খারাপ মানুষদের সাথে না মিশে, কারণ সঙ্গ দোষেই মানুষ নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ হলো মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার। আমাদের অপ্রাপ্ত বয়স্ক কিশোর যারা আছে, তারা যদি মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহার করে, এই ক্ষেত্রে অপরাধের ঝুঁকি বেড়ে যায়। যেমন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে অশুভ ছবি দেখা একটা অন্যতম অপরাধ। আমাদের কিশোররা এই কাজটা প্রায়ই করে থাকে, কিন্তু এটা কোনোভাবেই উচিত না এবং গ্রহণযোগ্য না। আমাদের উচিত এটা পরিহার করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে বাংলাদেশের কিশোর অপরাধের কারণগুলা। মোটামুটি এইসব কারণেই বাংলাদেশে কিশোর অপরাধ সংগঠিত হয়। আর এই অপরাধ কোনোভাবেই কোনো সমাজের জন্য কল্যাণকর না, অকল্যাণকর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই চারটা নামিয়ে তারপর বিশ্লেষণে যাব এই কিশোর অপরাধের প্রভাব। কিশোর অপরাধের প্রভাবে কি হয়? কিশোর অপরাধের প্রভাবে সমাজের শান্তি নষ্ট হয়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি এসব কাজ বেড়ে যায়। কিশোররা এসিড নিক্ষেপ করলে নারী নির্যাতন বাড়ে, এরকম এসিড নিক্ষেপ, এই অপরাধ সংগঠিত হয়। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে, মাদকাসক্তি বাড়ে। এছাড়াও সর্বোপরি কিশোর অপরাধের ফলে সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায়, পরিবারে দেখা দেয় অশান্তি। একটা পরিবারে যদি একজন অপরাধী থাকে কিশোর বয়সে, কিংবা একজন মাদকাসক্ত থাকে, তাহলে ওই পরিবারের মা বাবাও সমাজের অন্যদের কাছে ছোট হয়ে যান, হেয় প্রতিপন্ন হন। সমাজে তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, যেটা কোনোভাবেই কারোর জন্যই কাম্য নয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে সমাজে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আর আমরা একটা জনবহুল দেশ, একটা ছোট দেশ, অনেক বেশি জনসংখ্যা। এই দেশের জনসংখ্যা যদি অপরাধের দিকে ঝুঁকে, তাহলে পরে আমাদের যে নিরাপত্তা বাহিনী যারা আছেন, তাদের পক্ষে সম্ভব না সবকিছু নিয়ন্ত্রণে আনা। এক্ষেত্রে যদি গার্ডিয়ান, আমরা যারা সমাজে বাস করি, সবাই সচেতন হই, তাহলেই সম্ভব এই কিশোর অপরাধের প্রভাব থেকে সমাজটাকে বাঁচিয়ে রাখা কিংবা ভালো রাখা। আর সমাজটা যদি ভালো না থাকে, তাহলে আমরা কেউ ভালো থাকবো না। আর আমরা যদি ভালো না থাকি, তাহলে আমাদের পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব না, আমাদের মন মানসিকতা ভালো থাকবে না। মোটামুটি কিশোর অপরাধের কারণে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে আমরা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কিশোর অপরাধের ধরন, কিশোর অপরাধের কারণ, কিশোর অপরাধের প্রভাব। আমরা এই পর্যায়ে এই কিশোর অপরাধ থেকে মুক্তির যে উপায়, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। কিভাবে কিশোর অপরাধ প্রতিরোধ করা যায়? এটাকে তো বাড়তে দেওয়া যায় না, তোমরা কি বলো? কিশোর অপরাধ যদি বাড়তে থাকে, তাহলে তো আমাদের সমস্ত শান্তি শৃঙ্খলাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সবাই মিলে কিশোর অপরাধ প্রতিরোধ করা। এখন আমরা একটা চার্টের মাধ্যমে দেখব কিভাবে কিশোর অপরাধ প্রতিরোধ করা যায়।
শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে প্রতিরোধের উপায়। কিশোর অপরাধ প্রতিরোধের উপায়। আমরা কিভাবে এই কিশোর অপরাধ যেন আর সমাজে সংগঠিত না হয় এই ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রথমেই দেখো আছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। প্রত্যেক অভিভাবক যদি সচেতন না হন তাহলে কোনোভাবেই সম্ভব না কিশোর অপরাধ প্রতিরোধ করা। অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে তার সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, সন্ধ্যার পরে বাড়ি ফিরছে কিনা, কিংবা সে যে বন্ধু বান্ধবের সাথে মিশে তাদের ভিতর কেউ নেশা করে কিনা, কিংবা কোনো বাজে কাজের সঙ্গে জড়িত কিনা। তারা যদি এই বিষয়টা খেয়াল না করেন তাহলে কোনোভাবেই কিশোর অপরাধ প্রতিরোধ করা সম্ভব না। তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, এই সন্তান কিভাবে বেড়ে উঠছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সবগুলা দায়িত্বের সহিত খেয়াল করতে হবে, তাহলেই সম্ভব কিশোর অপরাধ কমিয়ে আনা। দ্বিতীয় উপায় হলো আর্থ-সামাজিক কর্মসূচি। আর্থ-সামাজিক কর্মসূচি, যেহেতু দারিদ্রতাকেই বলা হয় সকল অপরাধের জননী, তাই অপরাধ সমাজ থেকে চিরতরে দূর করতে হলে আমাদের প্রথমেই বিভিন্ন আর্থ-সামাজিক কর্মসূচি নিতে হবে। কোনো সন্তানই যেন অভাবের ভিতর বেড়ে না ওঠে, কোনো সন্তানই যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, অর্থের কারণে যেন তার পড়াশোনা বন্ধ না হয়, কিংবা সে যেন হীনমন্যতায় না ভুগে। দেখা গেল একটা ছেলে খুব ভালো কাপড় চোপড়, পোশাক আশাক, কিংবা তার ঘোড়া গাড়ি, দামি গাড়ি বাড়ি ব্যবহার করে, আরেকটা ছেলে এগুলা পাচ্ছে না। তার মা বাবাকে বললে দিবে কোত্থেকে, এত টাকা ইনকাম তার কম। এই ক্ষেত্রে সে তখন চুরি, ডাকাতি, রাহাজানি এরকম অপরাধের দিকে ঝুঁকে। তাই আমাদের উচিত সমাজে দারিদ্রতা দূর করে একটা আর্থসামাজিক স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা, সমাজে ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে যেন সবাই একই সমতলে আসতে পারে। যেমন আমরা স্কুলে সবাই এক ড্রেস পরে কেন আসে, একরকম পোশাক পরে আসে এই কারণেই যেন কারো ভিতরেই কোনো রকম পোশাকের কারণে কাউকে ছোট বলে মনে না হয়, যেন ও দামি পোশাক পরে এসেছে, আমিও এতটা দামি পোশাক পরতে পারিনি, এই হীনমন্যতায় যেন তারা না ভুগে। আর বাচ্চারা অল্প বয়সে যদি ইনকামের দিকে ঝুঁকে তাহলে আর পড়াশোনায় মনোযোগ থাকে না। ইনকাম করে তাদের টাকা যা আসে হাতে, হয়তো সে নেশা করবে, কিংবা মোবাইল ইন্টারনেটে বাজে অশুভন ছবি দেখবে, যা তাকে অপরাধের দিকে ধাবিত করবে। আমাদের উচিত এই জন্যই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয় উপায় হলো শিক্ষার সুযোগ করে দেওয়া। শিক্ষা ব্যতীত সমাজে কোনোভাবেই শৃঙ্খলা নিয়ম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শিক্ষাকেই বলা হয় একটা জাতির মেরুদণ্ড। একটা জাতির সবাই যদি শিক্ষিত হয় তাহলে তাদের অনুধাবন বোধ শক্তি বেশি থাকে, তাদেরকে এত বেশি বোঝাতে হয় না, তারা নিজেরাই নিজের ভালো মন্দ বিচার করতে পারে। একজন শিক্ষিত মানুষের বিচারক সে নিজেই, তার বিবেক জাগ্রত। আর যে একজন মানুষ যদি শিক্ষিত না হয় তার বিবেক ঘুমন্ত, তার বিবেককে সে জাগাতে পারে না। শিক্ষার উদ্দেশ্যই হলো আমাদের বিচার শক্তি বোধ জাগ্রত করা। আর একটা মানুষের বোধ বিচার শক্তি যদি জাগ্রত হয় তাহলে সে কোনোভাবেই অপরাধের দিকে ঝুঁকে না, ধাবিত হয় না। আর একজন অশিক্ষিত মানুষের পক্ষে একটা কথাই আছে শিক্ষার্থী বন্ধুরা, মূর্খ যেজন জানে না ভালো মন্দ, শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ। একজন অশিক্ষিত মানুষ ভালো মন্দ কোনো কিছুরই প্রভেদ করতে পারে না। তাই আমাদের সবার উচিত শিক্ষার সুযোগ করে দেয়া। আর সবার জন্য শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে, এবং এই ক্ষেত্রে বৃত্তি উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে যেন সবাই শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে আরো শিক্ষার সুযোগ বৃদ্ধি করে সমাজ থেকে অপরাধ দূর করতে হবে। সর্বশেষ উপায় হলো চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। যারা কিশোর তাদের মন কৌতূহলী, অজানাকে জানার আগ্রহ তাদের অনেক বেশি। তারা চায় অজানাকে জানতে, অচেনাকে চিনতে। তারা বিনোদনটা জ্ঞানের মাধ্যমে, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার মাধ্যমেও এই বিনোদনের ব্যবস্থা করা যায়। যদি মনে করো একটা পার্ক থাকে একটা এলাকায়, খেলার মাঠ থাকে, কিংবা এরকম ঘোরাফেরার জন্য ভালো
ব্যবস্থা থাকে। বিকাল বেলায় শিক্ষার্থীরা একটু ঘুরতে যাবে, কিশোররা বিকাল বেলায় শিক্ষার্থীরা একটু আনন্দ করবে, ফুর্তি করবে, এটার যদি সুযোগ না থাকে তাহলেই মানুষ অপরাধের দিকে ঝুঁকবে। মনে করো একটা পার্ক থাকলো, কিশোররা বিকাল বেলায় ঘুরতে গেল, সবাই মিলে একটু খেলাধুলা করলো, কিংবা একটা খেলার মাঠ থাকলো, খেলার মাঠে ক্রিকেট খেললো, ফুটবল খেললো। এই ক্ষেত্রে তারা আর এই সময়টুকু, যে অবসর সময়টুকু, এই সময়টুকুতে অপরাধ করার আর কোনো সুযোগ থাকে না। যে সময়টুকু শিক্ষার বাহিরে, স্কুল কলেজের বাহিরে থাকতে হয়, ওই সময়টুকু যদি তারা খেলাধুলা, বিভিন্ন আনন্দ মাধ্যমে, কিংবা মনে করো একটা সঙ্গীত ক্লাব থাকলো, অভিনয়ের ক্লাব থাকলো, বিভিন্ন ধরনের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলো, তাহলে সে আর অপরাধের দিকে ঝুঁকবে না, তখন আর সমাজের শান্তিও নষ্ট হবে না। তাই আমাদের উচিত কিশোররা যেন সঠিক চিত্ত বিনোদন পায়, সেই ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রের একান্ত দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তো দেখলেই তোমরা এই কিভাবে আমরা এটা কিশোর অপরাধ প্রতিরোধ করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। যেহেতু ওপেন কোশ্চেনিং এর সুযোগ কম, তোমাদের মনে হয়তো এই ক্লাস করে আরো অনেক প্রশ্ন উদয় হয়েছে, তো আমাকে সরাসরি করতে পারছো না। করতে পারলে আরো বেটার হতো, শিক্ষাটা আরো ফলপ্রসূ হতো। তবুও এই মহামারীর সময়ে এই অনলাইন ক্লাসে তোমরা সবাই ইনভলভ থাকবে, তোমাদের শিক্ষকগণ যা দিবেন তাই গ্রহণ করবে, আর আমাদের সীমিত যে সীমাবদ্ধতা, ওইটুকু তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবে। প্রযুক্তির অনেক সীমাবদ্ধতার কারণে হয়তো ক্লাসটা ততটা সুন্দর করে নেওয়া যায়নি যতটা সুন্দর করে নেওয়া সম্ভব। তারপরেও আমরা যা বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, স্বাগতম জানাই তাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে থাকবে, ঘরে থাকবে, আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে, এই কামনা রেখেই আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকবে সবাই, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। শুভ বিদায়, ধন্যবাদ।